সত্যি কি সেদিন টাইটানিক ডুবেছিল? জানুন এর আসল রহস্য। রহস্য, রোমাঞ্চ, মৃত্যু আর ট্র্যাজেডি, এই প্রতিটি শব্দকেই আলোড়িত করতে এক টাইটানিকই সার্থক ভূমিকা রেখেছিল। গত শতকের গোড়ায় আটলান্টিক সমুদ্রে ডুবে যাওয়া টাইটানিক পাকাপোক্ত করেছে বিশ্বের ইতিহাসের তালিকায় তার অবস্থান। তবে এ স্থান তৈরি করতে প্রায় ১৫০০ মানুষের সলিল সমাধি দিতে হয়েছিল আটলান্টিকের হিমশীতল পানিতে। টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার ঘটনা নিয়ে নির্মিত চলচ্চিত্রটির জন্যই এটি মানুষের মনে এতটা সাড়া ফেলেছিল। চলচ্চিত্রটি দেখে কাঁদেননি এমন কেউ কি আছেন? হয়তো নেই। ১৯১২ সালে তৎকালীন $৭৫ লাখ ব্যয়ে হল্যান্ডের বিখ্যাত জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান হোয়াইট স্টার লাইন তৈরি করেছিল এই জাহাজটি। ৬০,০০০ টন ওজনের জাহাজটির নির্মাণকাল ছিল ১৯০৭ থেকে ১৯১২ সাল পর্যন্ত। ২৭৫ মিটার দৈর্ঘ্যের বিশাল জাহাজটির আসন সংখ্যা ছিল প্রায় ২,০০০। সে সময়ে এত বড় বিশালাকৃতির জাহাজ তৈরি করা মানুষের কল্পনার বাইরে ছিল। প্রকৃতপক্ষে টাইটানিক জাহাজটি আকারে এত বড় ছিল যে দেখতে এটিকে একটি ছোটোখাটো শহরের মতো মনে হতো। এতে করে কৌতূহলী মানুষের দৃষ্টি সবসময় এটির প্রতি নিবদ্ধ থাকত। টাইটান ছিল গ্রিক পুরানো শক্তিশালী দেবতা। তার নাম অনুসারে এই জাহাজের নাম রাখা হয়েছিল টাইটানিক। এটি আসলে জাহাজটির সংক্ষিপ্ত নাম। এর পুরো নাম ছিল RMS টাইটানিক। RMS এর অর্থ হচ্ছে রয়্যাল মেল স্টিমার, অর্থাৎ পুরো জাহাজটির নাম ছিল রয়্যাল মেল স্টিমার টাইটানিক। এই টাইটানিক যখন বানানো হয়েছিল তখন এর ডিজাইনার থমাস এন্ড্রু দাবি করেছিলেন টাইটানিক কোনোদিন ডুবানো সম্ভব না। থমাস এন্ড্রুর দাবি সত্যি হয়েছিল। তৎকালীন সময়ের সবচেয়ে বড় মানুষ্য নির্মিত ভাসমান যান, যার প্রথম যাত্রায় উত্তর আটলান্টিক সাগরের এক বিশাল হিমশৈলীর সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। বিগত শতাব্দীর অন্যতম আলোচিত বিষয় টাইটানিক ডুবে যাওয়া কি সত্যি কোনো দুর্ঘটনা নাকি পরিকল্পিত কোনো অপরাধ, তা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে প্রথম থেকেই। টাইটানিকের মালিকানা প্রতিষ্ঠান হোয়াইট স্টার লাইন তাদের পুরনো জাহাজের জন্য বীমা প্রতিষ্ঠান থেকে মোটা টাকা আদায় করতে বিগত শতাব্দীর সবচেয়ে বড় ধাপ্পাবাজির আশ্রয় নেয়। টাইটানিকের মালিকানা প্রতিষ্ঠান হোয়াইট স্টার লাইনের ছিল একই রকম দেখতে দুটি জাহাজ, অলিম্পিক এবং টাইটানিক। তারা টাইটানিকের নাম করে পুরনো মেয়াদ উত্তীর্ণ অলিম্পিকে আটলান্টিক সাগরে ইচ্ছাকৃতভাবে ডুবিয়ে দিয়েছিল, আর তাই টাইটানিক জাহাজ কখনোই ডুবেনি। তাহলে কেন, কিভাবে ডুবেছিল অলিম্পিক? এত বড় হাত ছাফাই তারা কিভাবে করেছিল জানেন কি আপনি? টাইটানিকের মালিকানা প্রতিষ্ঠান হোয়াইট স্টার লাইন ১৯০৭ সালের ৩টি বিলাসবহুল সুপার লাইনার নির্মাণের পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী প্রথমে নির্মাণ করা হয় অলিম্পিক, তারপর টাইটানিক এবং সবশেষে ব্রিটানিক। ১৯১১ সালের ১৪ জুন অলিম্পিক তার প্রথম যাত্রা করে। একই বছরের ২০ সেপ্টেম্বর অলিম্পিক তার পঞ্চম যাত্রায় ব্রিটিশ যুদ্ধজাহাজ HMS এর সঙ্গে ধাক্কা লেগে অলিম্পিকের নিচের দিকে দুটি বিশাল ছিদ্র হয়ে যায়। কিন্তু অলিম্পিকের এই দুর্ঘটনার কারণে অলিম্পিককে বিমার অযোগ্য ঘোষণা করে বিমা কোম্পানি টাকা দিতে অস্বীকৃতি জানায়। অন্যদিকে আরও একটি বিশাল জাহাজ নির্মাণাধীন থাকায় হোয়াইট স্টার লাইন ছিল দেউলিয়া হওয়ার পথে। তাদের বিলাসবহুল টাইটানিক নির্মাণের জন্য বিনিয়োগ করেন তৎকালীন আমেরিকার কুখ্যাত বিনিয়োগকারী JP মর্গান। এদিকে হোয়াইট স্টার লাইনের মালিক ব্রুস ইজমিউ ছিল অত্যন্ত কঠোর ও কূট ব্যবসায়ী। তারা দুজনেই বিমা জালিয়াতি করার পরিকল্পনা শুরু করে। ক্ষতিগ্রস্ত জাহাজের জন্য টাকা না দিলেও নতুন জাহাজ টাইটানিক ডুবে গেলে বিমা কোম্পানির সম্পূর্ণ টাকা দিতে বাধ্য। তখনই তারা চিন্তা করে যদি অলিম্পিক জাহাজের নাম বদলে টাইটানিক রাখা হয় আর টাইটানিক নামধারী পুরনো জাহাজটি ডুবিয়ে দেওয়া হয়, তাহলেই তারা বিমার পুরো টাকাটা পেয়ে যাবেন। দুই দূর্ধ ব্যবসায়ী এই সুযোগটি পুরোপুরি কাজে লাগান। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অলিম্পিকে সাউথহ্যাম্পটন বন্দরে কোনো রকমের চলার উপযোগী করে
এর পূর্ণাঙ্গ মেরামতের জন্য বেলফাস্টে নিয়ে আসা হয়। তখন বেলফাস্টের টাইটানিকের নির্মাণ কাজও প্রায় শেষ। টাইটানিক আর অলিম্পিক ভেতর বাহির সব দিক থেকে দেখতে একদম হুবহু। পাশাপাশি রাখা অবস্থায় সাধারণ লোকের পক্ষে কিছুতেই বলা সম্ভব না কোনটা অলিম্পিক আর কোনটা টাইটানিক। 1912 সালের মার্চের প্রথম সপ্তাহে টাইটানিক ও অলিম্পিক শেষবারের মতো পাশাপাশি রাখা হয়। আর সেই সুযোগেই পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় হাত সাফাইয়ের কাজটি করা হয়। আয়তনে প্রায় 3টি ফুটবল মাঠের চেয়ে বড় দুটি জাহাজকে বদলে ফেলা হয় মাত্র এক রাতের ব্যবধানে। হোয়াইট স্টার লাইন দাবি করে 1912 সালের মার্চের 7 তারিখে অলিম্পিক মেরামতের কাজ শেষ করে বেলফাস্ট ত্যাগ করে, কিন্তু এটি মূলত নতুন জাহাজ টাইটানিক। পুরনো জাহাজ অলিম্পিকের নাম ধারণ করে বন্দর থেকে বেরিয়ে যায়। তার ঠিক 3 সপ্তাহ পরে পুরনো জাহাজ অলিম্পিক নতুন টাইটানিক নাম ধারণ করে এর প্রথম যাত্রার জন্য প্রস্তুতি নেয়। এই মুহূর্ত থেকে বর্ণনার খাতিরে যতবারই টাইটানিকের কথা বলা হবে ততবারই ধরে নিতে হবে সেটি মূলত পুরনো জাহাজ অলিম্পিক। টাইটানিকের প্রথম যাত্রার জন্য বেলফাস্ট থেকে সাউথহ্যাম্পটন বন্দরে নিয়ে আসার পর টাইটানিকের বহু কর্মী কাজে ইস্তফা দিয়ে জাহাজ থেকে নেমে যায়। এ সময় ব্রিটেনে চলছিল জাতীয় কয়লা ধর্মঘট। কয়লা ধর্মঘটের কারণে বহু জাহাজ বন্দরে আটকে ছিল। হাজার হাজার নাবিকেরা তখন কর্মহীন ছিল। সেই অকালের সময় টাইটানিকের কর্মীরা কেন চাকরি ছেড়ে চলে গেল? কারণ তারা জানতে পেরেছিল তার কয়েকদিনের মধ্যেই জাহাজটিকে ডুবিয়ে দেওয়া হবে। আর সন্দেহের বিষয় হলো, যাত্রা শুরুর ঠিক আগ মুহূর্তে জাহাজের মালিক জেপি মর্গ্যান সহ টাইটানিকের 55 জন প্রথম শ্রেণীর যাত্রী তাদের যাত্রা বাতিল করে। অথচ টাইটানিক তৈরির সময় জেপি মর্গ্যান নিজের মুখে বলেছিলেন, জনসমক্ষে ঘোষণা দিয়েছিলেন টাইটানিকের প্রথম যাত্রায় সে অবশ্যই সফর করবে। 1912 সালের 10 এপ্রিল জাহাজের 3 ভাগের মাত্র 2 ভাগ যাত্রী নিয়ে টাইটানিক সাউথহ্যাম্পটন বন্দর থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে প্রথম যাত্রা করে। যে জাহাজে প্রথম যাত্রায় ভ্রমণ করতে পারাটা ছিল অভিজাত্যের বিষয়, সেখানে হঠাৎ কি এমন ঘটল যে যাত্রীরা তাদের যাত্রা বাতিল করল? তবে টাইটানিকের মালিকেরা চিন্তায় ছিল। যখন টাইটানিক তারা ডুবিয়ে দিবে তখন এতগুলো যাত্রী কি হবে? সেজন্য তারা একটি উদ্ধারকারী জাহাজ তৈরি রাখার পরিকল্পনা করে। জেপি মর্গানের আরও একটি পণ্যবাহী জাহাজ হলো ক্যালিফোর্নিয়ান, যেটি কয়লা ধর্মঘটের কারণে ব্রিটেনের লন্ডন বন্দরে আটকে ছিল। এরপর হঠাৎ করে রহস্যজনকভাবে ক্যালিফোর্নিয়ান কয়লা ছাড়াই বন্দর ত্যাগ করে আমেরিকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সেই মুহূর্তে ক্যালিফোর্নিয়ায় যে পরিমাণ কয়লা ছিল তা দিয়ে কিছুতেই আমেরিকায় পৌঁছানো সম্ভব ছিল না। তাছাড়া বন্দর ছাড়ার মুহূর্তে জাহাজটিতে কোনো মালামাল বা যাত্রী কোনো কিছুই ছিল না। পুরোপুরি খালি জাহাজটিতে তখন ছিল শুধুমাত্র 3000 কম্বল ও শীতবস্ত্র। টাইটানিক ডুবে গেলে একটি উদ্ধারকারী জাহাজে যা থাকা দরকার এবং যে পরিমাণ দরকার ছিল ঠিক তাই। ক্যালিফোর্নিয়ান তার পূর্ণ গতিতে আটলান্টিকের দিকে ছুটতে থাকে। হঠাৎ করেই 14 এপ্রিল মাঝ সাগরে গিয়ে ক্যাপ্টেনের নির্দেশে জাহাজের ইঞ্জিন বন্ধ করে দেয়। টাইটানিক যাত্রা শুরু করার পর একই পথ দিয়ে যাওয়া পূর্ববর্তী একাধিক জাহাজ টাইটানিকের সামনে থাকা হিমশৈলের বার্তা পাঠিয়েছে, তবে টাইটানিকের গতি তাতে একটুও পরিবর্তন হয়নি। এমনকি হিমশৈলের সামনে পড়লে রাতের বেলায় যে কোনো জাহাজের পর্যবেক্ষণ ডেকে তা সহজেই দেখা যায়। অনেকে মনে করে টাইটানিক ইচ্ছাকৃতভাবেই হিমশৈলের দিকে এগিয়ে যাচ্ছিল। পরবর্তীতে দুর্ঘটনার অনুসন্ধানের সময় জাহাজের সেকেন্ড অফিসার বলেন, সে রাতের ডিউটি শেষ করে যাওয়ার সময় তিনি প্রায় 1.5 থেকে 2 মাইল দূরে হিমশৈলটি দেখতে পান। তিনি মনে করেন জাহাজটি ঘুরিয়ে সংঘর্ষ এড়ানোর মতো যথেষ্ট সময় ছিল, তাই তিনি বিষয়টি কন্ট্রোল রুমকে জানানোর প্রয়োজন মনে করেননি। 14 এপ্রিল রাত 11:45 টাইটানিক ধাক্কা খাওয়ার সঙ্গে সঙ্গে টাইটানিকের 5টি কম্পার্টমেন্ট একেবারে ভেঙে যায়। হোয়াইট স্টার লাইনের পরিকল্পনা মতো টাইটানিকের ক্যাপ্টেন দুর্ঘটনার নাটক সাজাতে গিয়ে সত্যি সত্যি এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়।
পরিকল্পিত এ দুর্ঘটনায় ক্যাপ্টেন একেবারে হতবুদ্ধি হয়ে পড়ে। সাধারণত এ ধরনের আপৎকালীন পরিস্থিতিতে একটি জাহাজের যা যা করণীয় টাইটানিক তার কোনোটি গ্রহণ করেনি। হিমশৈলের সঙ্গে ধাক্কা খাওয়ার পর ক্যাপ্টেন জাহাজের ইঞ্জিন ঘুরিয়ে ফেলার নির্দেশ দেয়, যাতে করে হিমশৈলের সঙ্গে জাহাজের আরও বেশি করে ধাক্কা লাগার সম্ভাবনা তৈরি হয়। আলামত দেখেই মনে হয় তারা চাইছিল জাহাজ ডুবে যাক। জাহাজটাকে বাঁচানোর কোনো চেষ্টাই তখন তারা কেউ করেননি। হিমশৈলের সঙ্গে ধাক্কা লাগার দীর্ঘ ৩৫ মিনিট পর টাইটানিক থেকে উদ্ধারের জন্য রেডিও বার্তা পাঠায়, অথচ একটি জাহাজ ডুবে যাওয়ার জন্য আধা ঘন্টার সময় যথেষ্ট। এছাড়া টাইটানিক ডুবতে শুরু করার ১ ঘন্টা ২৫ মিনিট পর লাইফবোট জাহাজ থেকে নামানো হয়। এমনিতেই জাহাজে থাকা লাইফবোর্ডের ব্যবস্থা ছিল মাত্র অর্ধেক লোকের জন্য। তারপরও যে কয়েকটি লাইফবোট ছাড়া হয়েছে তার অধিকাংশ পুরোপুরি ভর্তি না করেই ছেড়ে দেওয়া হয়। এর কারণ হলো টাইটানিকের ক্যাপ্টেন উদ্ধারের জন্য ক্যালিফোর্নিয়ানের অপেক্ষা করছিল, কিন্তু ক্যালিফোর্নিয়ান টাইটানিকের আশেপাশে থাকলে দুর্ভাগ্যজনকভাবে একজন যাত্রীর জীবন রক্ষা করতে পারেননি। রাত ২টার মধ্যে জাহাজটি ২ ভাগে ভাগ হয়ে পানির নিচে তলিয়ে যায়। সেই সঙ্গে প্রায় ১৫০০ যাত্রীও ডুবে যায় আটলান্টিকের বরফ শীতল পানিতে। লাইফ বোর্ডে থাকা যাত্রীদের উদ্ধার করা হয় পরদিন সকালে। দুর্ঘটনার ১ মাস পর ভয়ঙ্কর স্মৃতি নিয়ে টাইটানিকে বেঁচে যাওয়া নাবিকরা ইংল্যান্ডে ফিরে আসে। এ সময় তাদের স্বজনদের সঙ্গে প্রথমে দেখা করতে দেওয়া হয়নি। প্রায় ২৪ ঘন্টা এক প্রকার আটকে রাখা হয় তাদেরকে। সে সময় হোয়াইট স্টার লাইনের উচ্চ পদস্থ কর্মকর্তারা জীবিত ফিরে আসা কর্মচারীদেরকে হুমকি দেয়। বলা হয় তারা টাইটানিক সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করলে তাদের পরিণতিও হবে জাহাজের মতোই। রাজনৈতিক জনপ্রিয়তা হারানোর ভয়ে তৎকালীন ব্রিটিশ সরকারও বিষয়টি ঠিকঠাক তদন্ত না করে এক প্রকার ধামাচাপা দিয়ে দেয়। এভাবেই টাইটানিক নাম ধারণ করে অলিম্পিক জাহাজটি আটলান্টিক সাগরের নিচে আজও ডুবে আছে। আর অন্যদিকে প্রকৃত টাইটানিক অলিম্পিক নাম ধারণ করে ১৯৩৫ সালের ৫ এপ্রিল পর্যন্ত ২৫ বছর সম্পূর্ণ সচল থেকে অবসরে চলে যায়। টাইটানিক ছাড়াও বহু জাহাজ মালিক তাদের পুরনো মেয়াদ উত্তীর্ণ জাহাজ আটলান্টিকের নির্দিষ্ট একটি জায়গায় এনে ডুবিয়ে দেয়। শুধুমাত্র বীমার টাকা আদায় করতে তারা এই প্রতারণার আশ্রয় নেয়। এমনকি আটলান্টিকের ওই এলাকায় অতি প্রাকৃতিক কিছু আছে বলেও গুজব ছড়ায়। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, পুয়ের্তো রিকো এবং ক্যারিবিয়ান দ্বীপ বারমুডা, এই ৩টি স্থানের মধ্যবর্তী কাল্পনিক ত্রিভুজ আকৃতির জায়গাটি সেটি, যা পরবর্তীতে বারমুডা ট্রায়াঙ্গল নামে পরিচিত পায়।